আমরা করব যার আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শিক্ষকের হাতে নির্যাতনের শিকার একাদশ শ্রেণীর শিক্ষার্থী আহাদ। কেবল প্রাপ্তবয়স্ক নয়, দেশে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররাও। দেশে বহুমাত্রিক দারিদ্রতার শিকার লাখ লাখ শিশু। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরা হাই স্কুলে ঘটে শিক্ষক নির্যাতনের এক চাঞ্চল্যকর ঘটনা। ক্লাস চলাকালীন সময় বোর্ড মোছার ডাস্টার দিয়ে এক ছাত্রকে আঘাত করে মাথা ফাটিয়ে দেন শিক্ষক রফিকুল ইসলাম। আহত শিক্ষার্থী রাফিউর রহমান আহাদ এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে অভিযোগ ঘটনার পর অভিযুক্ত স্কুল শিক্ষক নিখোঁজ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আক্তার। গত ৯ নভেম্বর ২০২৫ বেলা ৩টা থেকে ৪টার দিকে রক্তাক্ত হয়ে হাসপাতালের দিকে যাচ্ছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাফিউর রহমান আহাদ। ওই দিন আমি ক্লাসে ছিলাম, তখন আমার সামনে বসা একটা ছেলে ও আর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তারপর দেখলাম যে স্যার সামনে থেকে ডাস্টার হাতে নিছে ওকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারার জন্য। দেখলাম যে স্যার হাতে ডাস্টার নিছে, এক পলকের মধ্যে দেখি মানে আমার মাথায় লাগছে। আমি গতিটা অনুভব করিনি যে কত জোরে মারছে। পরে আমি সেন্সলেস হয়ে বেঞ্চে পড়ে গেছি। পরে চোখটা খুলছি, একটু পরে হুঁশ ফিরছে, যখন ব্যাগের উপরে দিয়ে চোখ খুলছে দেখি যে রক্ত। পরবর্তীতে সহপাঠীরা দ্রুত তাকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। ওর মাথা থেকে অনেক ব্লিডিং হইতেছিল, তারপর ওরে ওয়াশরুমে নেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে অনেক, তারপরে ব্লিডিং হইতেছে, যখন দেখছে ফাইটে গেছে অনেক, তারপর হসপিটাল নেওয়া হয়েছে। এখানে তো মারার তো বিষয় আসে না, যে ছেলেরা দুষ্টমি করবে ঠিক আছে, বাট এরকম করে যে রাস্তার দিয়ে মারা, মাথা ফাটে দেওয়া তো ঠিক হয় না। আহাদের পরিবারের দাবি, তারা ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত শিক্ষকের পরিবার থেকে তাদেরকে নানা হুমকি দেন এবং বিষয়টি চাপা দিতে বলেন। ফ্যামিলির পক্ষ থেকে আমাদেরকে মোটামুটি এক ধরনের ভয়ভীতি দেখানো হইতেছে, আমরা যেন মামলাটা না করি। মানে ওনার ভাই পরিচয় কেউ একজন আমাকে বলতেছে যে মামলাটা যেন আমি না করি। হ্যাঁ, এই আর কি, মানে এরকম। এরপর সে আমাকে অনেকবার ফোন দিয়েছে এবং অন্যভাবে সে আমাকে রিচ করার খুব চেষ্টা করতেছে, যে কারণে আমি আসলে কোনো ফোনই পিক করতেছি না। তার বোন জানায় আহাদের এখন নানান শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আহাদ এখন আজকে তো 4 দিন হলো, তো ওর আজকে আবার হসপিটাল আমরা আসছি, ওরে ওই যে ওয়াশ করতে, ওইটা সেলাই কাটতে আরও 7 দিন পর আসতে বলতে এই। আর ওর ওই মানে ওকে তো ওই দিন সিটি স্ক্যান থেকে শুরু করে এক্সরে এবং 3-4টা ব্লাড পরীক্ষা করাইলো ডক্টর। এখন ও একটু চোখে নাকি ঝাপসা দেখে, চোখের ডাক্তার দেখাতে হবে। ও মুখে এখন পর্যন্ত কিছু খাবার খাইতে পারতেছে না, মুখ খুলতে পারতেছে না, চোয়ালে ব্যথা পায়, টান খায়। বন্ধু আহাদের জন্য সহপাঠীরা 10টি দাবি নিয়ে আন্দোলন করে এবং সেসব দাবি মেনে নিয়ে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। তবে কেউ কেউ বলছেন এমন স্যারকে হারিয়ে তারা দুঃখিত। রফিকুল ইসলাম স্যার, যাকে আমরা সবাই রিপ স্যার হিসেবে জানি, উনি নেহায়েতে অনেক ভালো শিক্ষক ছিলেন। উনি আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এতদিন যে চললো প্রায় 15 মাস, উনি আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেননি। উনি শুধু লেখাপড়ার বিষয়ে যতটুকু শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে শাসন করা যায় উনি ততটুকুই করতেন। যেহেতু এখন অনাকাঙ্ক্ষিত একটা কাহিনী ঘটে গেছে, এটা প্রতিষ্ঠান থেকে সমাধান দেওয়া হয়েছে যে তাকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে। কিন্তু আমরা দেখলাম যে পরশুদিন একটা কাহিনী হলো, শিক্ষার্থীরা আন্দোলন করলো যে তাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে, তাকে যারা আহত হয়েছে সেই পরিবারের সদস্যদের সামনে ক্ষমা চাইতে হবে। কিন্তু উনি তো পরে কালকে ফেসবুক পোস্টে উনি সবার সামনে ক্ষমা চাইছে, যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। স্যার আসলে অনেক ভালো মানুষ ছিলেন এবং যা হয়েছে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। অভিভাবকদের দাবি, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে না। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পুরো বিশ্বে প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হয় লক্ষাধিকেরও বেশি শিশু। সঠিক সময় রোগ চিহ্নিত করে যথাযথ চিকিৎসা গ্রহণ করলে তা অনেকটাই নিরাময় করা সম্ভব। তবে দেশে চিকিৎসা কাজে প্রয়োজন এমন সরঞ্জামের কিছুটা ঘাটতি রয়েছে, যার খুব দ্রুত সমাধান প্রয়োজন। তামিম আহমেদ বৃন্তর প্রতিবেদনে।
ক্যান্সার এমন একটি রোগ, এর ফলে শরীরের বিভিন্ন কোষ অস্বাভাবিকভাবে ও অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে থাকে, যা দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যাও কম নয়। সাম্প্রতিক কিছু তথ্য বলছে, দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় প্রায় 9 থেকে 12,000 শিশু। সমগ্র পৃথিবীতে দেখা যায় যে 1% শিশুদের ক্যান্সার হয়, কিন্তু আসার কথা হইল যে শিশুদের ক্যান্সার যদি আমরা অনেক আগেই ডায়াগনোসিস করতে পারি, হ্যাঁ, তাহলে এই ক্যান্সারগুলো ভালো হয়ে যায়। আপনার বাচ্চা যদি কখনো যেমন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া, অথবা বাচ্চার বারবার জ্বর হচ্ছে কিন্তু আমরা অনেকবার অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে পারতেছি না, এটা যদি 2 সপ্তাহের বেশি আমাদের লিঙ্গার হয়, আবার কোনো কারণ ছাড়া বা কোনো ট্রমা ছাড়া দেখা গেলো বাচ্চার একটু ব্লিডিং হচ্ছে অথবা সারা শরীরে লাল লাল দানা, তখন আমাদের একটু সন্দেহ থাকতে হবে যে বাচ্চার কি কোনো ব্লাড ক্যান্সার হচ্ছে কি না। এটা হলো যে ব্লাড ক্যান্সার, এবং উন্নত বিশ্বে ব্লাড ক্যান্সার কিন্তু 90% ভালো হয়ে যায়। আর আমাদের দেশে ইনফেকশনের কারণে দেখা যায় যে 20 থেকে 50 পর্যন্ত আমরা আশা করতে পারি। জান্নাত স্বপ্ন তার বড় হয়ে ডাক্তার হবার, কিন্তু ছোট্ট এই শরীরটায় এখনই বাসা বেঁধেছে ক্যান্সার। কতদিন হলো এখানে আছো তুমি? 1 মাস। হয়ে গেছে। ডাক্তার কি বলেছে? সুস্থ হচ্ছে আস্তে আস্তে? জান্নাতের মতো আরও এমন অনেক শিশুর দেখা মেলে জাতীয় ক্যান্সার হাসপাতালে। ছেলে তানাস, ব্লাড ক্যান্সার। কবে ভর্তি হয়েছে? 22 তারিখে। নাম কি? আনিশা, 5 বছর। ওর টিউমার হয়েছিল পেটের ভিতর, এটা থেকে বলছে ক্যান্সারের জীবাণু আছে। এখন আলহামদুলিল্লাহ ভালোই, মানে ডাক্তার আশ্বাস দিচ্ছে ইনশাল্লাহ আমরা বাচ্চা সুস্থ হওয়ার দিকে আসে ইনশাল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম অবস্থাতেই এই রোগ ধরা পড়লে তা অনেকটাই নিরাময় করা সম্ভব। ক্যান্সার তো আমরা পুরোপুরি নির্মূল করতে পারবো না, তবে আমরা যেটা করতে চাই যে ক্যান্সার সম্বন্ধে মানুষ যদি সচেতন হয়, তাহলে মানুষ ক্যান্সার হওয়ার আগেই বা ক্যান্সার হওয়ার লক্ষণ দেখলেই ডাক্তার কাছে আসবে। সেক্ষেত্রে সব ক্যান্সারের ক্ষেত্রে যদি কোনো ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, সেক্ষেত্রে চিকিৎসা করলে রোগটা নির্মূল করা সম্ভব। তবে দেশে প্রয়োজনের তুলনায় দরকারি চিকিৎসা সরঞ্জামের সংখ্যা কম, যার সমাধান খুব দ্রুত প্রয়োজন। আমাদের ক্যান্সারের ক্ষেত্রে যেটা সমস্যা আছে, ক্যান্সারের তো চিকিৎসা মূলত 3টা। এটা হলো সার্জারি, একটা কেমোথেরাপি, একটা রেডিওথেরাপি। আমাদের রেডিওথেরাপি মেশিনের সংকট আছে, মেশিন হওয়া উচিত 180টা, সেখানে আমাদের আছে সারা দেশে মিলে অ্যারাউন্ড 23-24টা, প্রাইভেট গভর্নমেন্ট মিলে। গভর্নমেন্টে তো এই মুহূর্তে আছে আমাদের এখানে 2টা আছে, এছাড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা আছে, সিএমএস একটা আছে, আর সাভারে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার একটা আছে। এগুলাই মোটামুটি গভর্নমেন্ট, আর সব প্রাইভেট সেন্টার আছে, কিন্তু এই মেশিন আসলে যত চাহিদা তার তুলনায় পর্যাপ্ত না। তাইম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে এখনও প্রতি 3 জন শিশুর মধ্যে একজন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার, অর্থাৎ তারা শুধু অর্থনৈতিকভাবে নয়, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রেও পিছিয়ে আছে। এই দারিদ্র্য তাদের বেড়ে ওঠা ও ভবিষ্যৎ দুটোই ক্ষতিগ্রস্ত করছে। দেখুন আফরিন আক্তারের আরও একটি রিপোর্টে। প্রতিদিন সকালে কেউ বই হাতে স্কুলে যায়, কেউ আবার একই বয়সে বসে থাকে ঘরের কোণে, জ্বর, অপুষ্টি বা অনাহারে। এই বৈষম্যের মূলেই রয়েছে বহুমাত্রিক দারিদ্র্য, যা এখনও দেশের 1/3 শিশুর বাস্তবতা। পড়াশোনা করো? আগে করতাম, করি না। কেন পড়ো না? এই যে এমনি কাজে যাইয়া। কি কাজ করো? মুরগি দোকানে। তোমার বাবা মা কি করে? বাবা দেশে থাকে, পাগল হয়ে গেছে। আর মা? আর যে বিয়ে হইছে। তুমি কার সাথে থাকো? দাদা দাদির সাথে। দাদা দাদি কি করে? দাদা কাজ করে, দাদি কাজ করে না। তোমার মানে ভরণ পোষণ কে দেয়? দাদা। দাদা? আর তুমি কাজ করে কত টাকা ইনকাম করো? ডেলি 300 টাকা, মাসে 9000 টাকা কাম করি। কোন ক্লাসে পড়ছো? আমি 1-এ পড়তাম, এখন আর পড়ি না। কেন পড়ো না? কারণ এই স্কুল বন্ধ। কোন স্কুল বন্ধ? এইটা। এখানে স্কুল ছিল। আচ্ছা, এখন কি করো? কিছু করি না। তোমার বাবা মা কি করে? আমার বাবা সাইরা চলে গেছে। মা? মা আছে, মা কাম কাজ করে। বাবা আরেকটা বিয়ে করছে। এখন তোমার খাওয়া পড়া কি কে দেয়? আমার মাই। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় 1,90,00,000 শিশু শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তার ঘাটতিতে ভুগছে। বিশ্বব্যাংকের তথ্যে আরও জানা গেছে, দেশের এখনও প্রায় 30% শিশু নিয়মিত পুষ্টিকর খাবার পায় না, আর প্রায় 40% শিশুর বিদ্যালয় উপস্থিতি অনিয়মিত।
এনজিও বিদ্যালয়ের শিক্ষক বলছেন, অনেক শিশু সকালে খালি পেটে আসে, অভাবের কারণে বই খাতা কিনতে পারে না। 0 থেকে আমরা শিশুদেরকে অক্ষর জ্ঞান শেখাই এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চাদেরকে একদম বিনা বেতনে পড়াই। ওদের ঝরে পড়ার হার কত? ঝরে পড়ার হার বেশিরভাগই ছোট বাচ্চারা এবং বড়রা। এই যে যেমন ক্লাস 3, 4, 5 পর্যন্ত উঠেই ওদের বিয়ে হয়ে যায়, ওদের বাবা মারা টাকা পয়সার অভাবে পড়াইতে পারে না, স্কুল পর্যন্ত যেতে পারে না, তো ওরা না খেয়ে আসে, কারণ ওর বাবা মা সারাদিন থাকে না। ছোট বাচ্চা তারা কোথায় সারাদিন ঘুরে বেড়ায়, মানে তাদের যত্নের অভাবে নাই। তারপরে দেখা যাচ্ছে তাদের দেখার মতো কেউ গাইড দেওয়ার মতো লোক নাই, বাইরে ছেলেপেলেদের সাথে নেশামিশা করে বেড়ায়। অল্প আয়ের পরিবারের মা বাবা সারাদিন কাজ করেন, ফলে শিশুদের যত্ন ও নিরাপত্তা প্রায় উপেক্ষিত। আমার 2 ছেলে 1 মেয়ে। কিভাবে সংসার চালানো? আমি বাসা বাড়ি কাজ করি, আমার স্বামী আগে দোকান করতে, এখন দোকান করতে পারে না। আমরা অসহায় মানুষ, দিন আনি দিন খাই, তাই এর জন্য এরকম। না, আমি স্কুলে পাঠাই না। 4 ছেলে মেয়ে। আপনি কি কাজ করেন? বাসা বাড়ি কাজ করি। আপনার হাজবেন্ড কি করে? স্বামী মারা গেছে। কত বছর আগে? 3 বছর। ওদেরকে কিভাবে মানুষ করছেন? বাসা বাড়িতে কাম করি আর ভাত খাই আর কি। তাহলে বাচ্চাদের যত্ন কে নেয়? এমনি থিয়া যায় বস্তিতে, আর কি করব। সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি বলছেন, শিশুদের সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও বিস্তৃত করতে হবে। পুষ্টি, শিক্ষা ও পারিবারিক সহায়তা একসাথে না পেলে এই দারিদ্র্যের চক্র থেকে মুক্তি পাওয়া কঠিন। অনেক পরিবার আছে অনেক আর্থিক প্রতিকূলতা বা সামাজিক প্রতিকূলতার মাঝেও তাদের শিশুকে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করে, কিন্তু কিছু পরিবার কিন্তু আছে সেটা পারে না। এটা হলো তাদের উপলব্ধির বিষয়। এই জন্য আবার এটাও সত্যি, যদি আর্থিক স্বাবলম্বিতা না থাকে ওই পরিবারটার, তাহলে অনেক সময় তারা চেষ্টা করেও পারে না। তখন সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বটা পড়ে যায় সেই শিশুর অধিকারগুলো নিশ্চিত করা এবং তাকে সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের যে রোলটা সেটা নিশ্চিত করা, যেটা আসলে আমাদের মতন দেশের জন্য অনেক সময় হয়তো আমরা পারি না, বিভিন্ন সরকারের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। বহুমাত্রিক দারিদ্র্যের বেড়াজাল ভাঙতে হলে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। না হলে ভবিষ্যতের প্রজন্ম থেকে যাবে একই চক্রে বন্দী। আফরিন আক্তার, আমরা করব জয়, এজিএন বাংলা, ঢাকা। শীতের আগমনে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে। শিশুরা সর্দি কাশি সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 24,000 শিশুর নিউমোনিয়ায় মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। শীত শুরু হতেই নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর, কাশি, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের মতন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে রোগীরা। 2 বছর 3 মাস। নিউমোনিয়া, ঠান্ডা। নিউমোনিয়া এখানে আজকে 20 দিন। বলছে ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট করলে। বলছে ওর ফুসফুসে ইনফেকশন আছে, নিউমোনিয়া। এখানে পিএইচসিতে ছিলাম, আড়াইসিতে ছিলাম 4 দিন, আজকে বেডে 2 দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 7 লাখ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যাদের মধ্যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মৃত্যু হয়। চিকিৎসকদের মতে সর্দি কাশি দীর্ঘস্থায়ী হলে দেরি না করে হাসপাতালে যেতে হবে। নিউমোনিয়া আসলে বলতে বলে নিউমোনিয়া কি আমার মানে ইনফেকশন, ফুসফুসের হচ্ছে ইনফেকশন, সেটা যে কোনো দিয়ে হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যে কোনো জীবাণু দিয়েই ঘটতে পারে। তো সাধারণত দেখা যায় এই বাচ্চাগুলি জ্বর থাকে, সেটা কারো হালকা জ্বর থাকতে পারে, কারো হচ্ছে মৃদু বা অনেক বেশি পরিমাণ জ্বর, সাধারণত বেশি পরিমাণ জ্বর নিয়েই আসে, যেটা হাই গ্রেড ফিভার বলি আমরা। সাথে ঠান্ডা কাশি থাকে এবং পরবর্তীতে দেখা যায় যেটা সিভিয়ার নিউমোনিয়া আমরা যেটাকে বলি, যে শ্বাসকষ্ট হয়, বাচ্চাটার বুকের পাঁজর ডেবে যায়, দেখা যায় ঘন ঘন শ্বাস নেয়, তাহলে এক মুহূর্তের জন্য ঘরে না থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। নিউমোনিয়া প্রতিরোধযোগ্য একটি রোগ, তবে সচেতনতা ও সময় মতন চিকিৎসাই পারে এর ঝুঁকি কমাতে। দেশে শীতের আগমনের সঙ্গে সঙ্গেই বেড়ে গিয়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। সর্দি কাশি সহ নানান উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সময় মতন টিকা ও সচেতনতা থাকলেই এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
বর্তমান যুগে মোবাইল ফোন শিশুদের বিনোদন ও শিক্ষার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, কিন্তু অতি অল্প বয়সেই অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনেক শিশুর কথা শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। বিশেষজ্ঞদের মতে মোবাইল আসক্তি শিশুদের স্বাভাবিক মস্তিষ্ক ও স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে। বিস্তারিত দেখুন সাবিহা আঞ্জুম পৌশির রিপোর্টে। বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই প্রযুক্তি আজ শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। 2 থেকে 3 বছরের শিশুর হাতে স্মার্টফোন, যা তাদের মস্তিষ্ক, চোখ ও সামাজিক যোগাযোগ বাধাগ্রস্ত করছে। বাচ্চাগুলোকে ওই কার্টুনের জগতে নিজেকে ভাবতে শুরু করে, সেভাবে নিজেকে সেই দুনিয়ায় নিজেকে কল্পনা করতে থাকে, সেভাবে কমিউনিকেট করার চেষ্টা করে, কিন্তু বাস্তবের সাথে সেটার কোনো মিল থাকে না, যেহেতু কমিউনিকেশনের প্র্যাকটিসটা তার কম হয়। স্ক্রিন টাইমের ক্ষেত্রে কি হয়, বাচ্চাটা কথাটা শুনছে আর দেখছে, সে কিন্তু কোনো ইন্টারাকশন করছে না, তো সেই জন্য এই ডিলেটা আসলে হয়ে থাকে। অনেক অভিভাবক কাজের ব্যস্ততার কারণে সন্তানকে চুপ করিয়ে রাখতে কিংবা খাবার খাওয়াতে ফোন হাতে তুলে দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ফোন বা ট্যাব ব্যবহারের ফলে শিশুর কথা শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বাবা মা সর্বোচ্চ থাকে, দাদা দাদি বা ফ্যামিলি মেম্বার্সরা ওইভাবে যৌথ ফ্যামিলিটা এখন আর ওইভাবে বিলং করে না, যে কারণে হয় যে শিশুরা একা থাকে, একা বড় হয়। মায়েরা যদি কর্মজীবী হয় তাহলে তো আরও শিশু একা থাকে। ছোটোবেলা থেকেই একেবারে 8 মাস বিশেষ করে সলিড শুরু করার পর থেকেই শিশুদেরকে একটু খাওয়ানোর জন্যে অথবা একটু এঙ্গেজ রাখার জন্যে কেউ ভাবে যে আমি একটু কার্টুন দিলে সে একটু ইংলিশ শিখবে। এই ধরনের বিভিন্ন মিসকনসেপ্ট থেকে দেখা যায় যে শিশুদেরকে ডিভাইসটা খুব আর্লি ইন্ট্রোডিউস করে। সো আমরা এমন অনেক কেস দেখেছি যে 8 মাস 12 মাসে একটা শিশু বাবলিং শুরু করে, বাট সেই শিশুটা 1.5-2 বছরে গিয়ে আর কথা বলছে না, কারণ যখনই ডিভাইসটা ইন্ট্রোডিউস করে লাস্ট 3, 6 এবং 1 ইয়ার বাচ্চা দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি ডিভাইস দেখছে, তখন আসলে তার ওভারঅল কমিউনিকেশনের জায়গাটাতে একটা বড় গ্যাপ তৈরি হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন দীর্ঘ সময় ধরে ফোন দেখে তাদের কথা বলা শুরু করতে সাধারণত দেরি হয়। অনেক সময় তারা স্পষ্টভাবে শব্দ উচ্চারণ করতে পারে না, এমনকি মনোযোগের ঘাটতিও দেখা দেয়। রিসিপটিভ ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, স্পিচ এবং কগনিশন, মূলত এই 4টা এরিয়াতে আমরা ফোকাস করে থাকি। এবং শিশুর বয়স অনুযায়ী আমি যেটা বলেছি 5টা লেভেলের, শুরুর লেভেলটাতে হয়তো তার কাজের পরিধি, তার জানাশোনা একটু সফট থাকে। ধীরে ধীরে যত লেভেল বাড়তে থাকে, লেভেল 2, 3, 4, 5, ধীরে ধীরে দেখা যায় যে তাদের কাজের কাঠিন্যের মাত্রাটাও বাড়তে থাকে। সো আমরা মূলত ওই 1.5 থেকে 5 বছর বয়সী শিশুদের ওভারঅল ডেভেলপমেন্ট এনশিওর করার জন্যে এই ফ্লিপ এবং 5 লেভেল ইন্টারভেনশনটার মাধ্যমেই কাজ করে থাকি। এবং আমরা দেখেছি যে শিশুরা যদি আর্লি এই যে এখানে আসে, বিশেষ করে আপনার 1.5 থেকে 2.5-3 বছরের মধ্যে অধিকাংশ শিশুই এটা ওভারকাম করতে পারে। তবে এখানে একটা বড় ফোকাস থাকে গার্ডিয়ানদের, যে গার্ডিয়ানদেরকে মাস্ট থেরাপি রুমে বসতে হবে। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে থেরাপি রুমে গার্ডিয়ানদেরকে হয়তো বা অ্যালাউ করেন না। সো আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলবো যে গার্ডিয়ানরা যেন মাস্ট থেরাপি সেন্টারগুলোতে রুমে বসেন এবং কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা শিখে নেয়। সেই কাজটা করলে শিশুর কী ধরনের ডেভেলপমেন্ট হবে সেটা থেরাপিস্টের কাছ থেকে ভালোভাবে বুঝে নেয় এবং বাসায় যেন প্র্যাকটিসগুলো বেশি বেশি করে। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে এবং সমাজের সকলকে বইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জানান দিতে সিদ্দিকস ইন্টারন্যাশনাল স্কুল করে এক ব্যতিক্রম আয়োজন, যার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয় গত 8 নভেম্বর। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সিদ্দিকস ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয় বিয়ন্ড দ্য বুক, দ্য অটন ম্যাসকিউরেড, যা মূলত আয়োজিত হয় সকল বয়সী মানুষদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন পেশাজীবী মানুষ এবং শিশু কিশোরদের কাছে গিয়ে জানিয়েছেন বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে, যা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত 8 নভেম্বর। আমরা অনেক গল্প বলা শিখেছি, বাসায় বাসায় গিয়ে বলেছি বই কিনতে আর পড়তে। আমাদের পুরো অনুষ্ঠান আসলে বই পড়ার জন্য, ইটস ফর এনকারেজিং পিপল টু রিড মোর বুকস। আর just mobile phone থাকা উচিত না, we should read like hard copies like stories or any type of, people are not মানে এখন মানুষরা ডকুমেন্টস বানাচ্ছে বইয়ের উপরে, so we should read that. We encourage everybody to read books. সবাই যাতে বই পড়ে, এই টেকনোলজির যুগে আমাদের সবাইকে বই পড়া উচিত। বই আমাদেরকে ইমাজিনেশন বাড়ায়, আমাদের নলেজ বাড়ায়। বই হ্যাজ আ লট অফ বেনিফিটস। প্রতিষ্ঠানটির চেয়ারপারসন জানান, মূলত শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতেই আয়োজন করা হয়। পৃথিবীটা বদলে গেছে, বদলে যাচ্ছে পড়াশোনার ধরন। মানুষের এখন সফট স্কিলের ডেভেলপমেন্ট প্রয়োজন। এআই এর যুগে তুমি যখন
নিজেকে প্রতিষ্ঠিত করতে যাবে, শুধু সার্টিফিকেট কাজে দিবে না। তুমি কত সুন্দর করে অন্যের সাথে মিশতে পারো, কত সুন্দর করে লিডারশিপ দিয়ে একটা দল চালাতে পারো, কিভাবে একটা প্রোগ্রাম দাঁড়া করাতে পারো, সমস্ত কিছু তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই উদ্দেশ্যে আমরা বাচ্চাদেরকে এই পুরোটা প্রোগ্রামের দায়িত্ব দিয়ে তাদের তৈরি করছি। আর প্রোগ্রামটা হচ্ছে বই পড়াতে উৎসাহিত করা। আমাদের ইন্টারনেটের জগতে কিন্তু বাচ্চারা প্রতি মুহূর্তে মোবাইল হাতে নিয়ে বসে আছে। এখান থেকে যদি বের করতে হয়, এখন থেকে আমাদের কাজ করতে হবে, বই পড়াতে উৎসাহিত করতে হবে। এই জন্যে আমরা কয়েকটা জিনিসের উপরে জোর দিচ্ছি, বই পড়া, গল্প বলা। আমরা ছোট ছোট বাচ্চাগুলো লিফলেট বানিয়েছে, সারা ধানমন্ডিতে ঘুরে ঘুরে তারা ছড়িয়ে দিয়েছে, বই পড়েন বই পড়েন, পেরেন্টদেরকে বলছে। অনুষ্ঠানের শেষে ছিল শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01317708 এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।